এটা আমাদের এই ছোট দেশে 18 কোটি লোক, এর খাদ্য যোগায় কিন্তু কৃষক। কিন্তু আমরা কিন্তু আসলে কৃষককেই অবমূল্যায়ন করি, কৃষকের দিকে লক্ষ্য রাখি না। আমরা শুধু খাবার কিনে খাবো এইটাই চিন্তা মাথায় আসে, এছাড়া অন্য কিছু আসে না। আজকে এক ভাই বলল ধান উৎপাদন করব না। আমি বললাম কেন? বললো ধান চাষে লাভজনক হয় না। আমি বলি ধান যদি উৎপাদন না করো তাহলে দেশের মানুষের খাদ্যের কি হবে? প্রথম নাম্বার হচ্ছে খাদ্য উৎপাদনের স্বার্থে ধান চাষ করতে হবে, সেটা লাভজনক যাতে হয় সেইভাবে করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকে বাংলাদেশের যে লোক সংখ্যা তাদের জন্য 18 কোটি লোক, এর জন্য শাক সবজি ফলমূল সবই দরকার আছে। এখন একটা করব না এরকম হবে না। আমরা বলছি যে খাদ্য নিরাপত্তার স্বার্থে আপনার ধান চাষের পাশাপাশি সবজি শাক এটা করতে পারবেন। এটা করতে পারলে আপনি লাভবান হবেন। ধান চাষের পাশাপাশি সবজি চাষ এটা লাভজনক, কিন্তু আপনি ধান বাদ দিয়ে শুধু সবজি করবেন এটা আমরা সমর্থন করি না। আপনার ধানের জমি যেগুলি আছে সেগুলিতে ধান চাষ করেন, শাকসবজির জন্য আলাদা জমি নির্বাচন করেন, সেটা ছোট বড় যাই হোক। আমাদের যে সিস্টেম এটা এসপিকে সিস্টেম, এটা একই সাথে আপনি 3-4 ধরনের সবজি করতে পারেন, সাথে স্থায়ী একটা দুটো ফসলও আপনি প্রাথমিক অবস্থানে নিতে পারেন। মনে করেন আমরা যেই বাগানগুলি করি এটা 2-3 স্তর 4 স্তর বিশিষ্ট। 4 স্তরটা কিভাবে সেটা বলি। প্রথম নাম্বার 4টা স্তর হলো আমরা একটা গাছ টু গাছ এটা লাগাই। মনে করেন পেয়ারা লেবু মালটা এই জাতীয় গাছ হলে এটা আপনি 4.5 ফিট দূরত্ব দিয়ে দেবেন। এর মাঝে যে গ্যাপটা থাকে এই 4.5 ফুটে আপনি অন্য সবজি করেন, অসুবিধার তো কিছু নাই। দ্বিতীয় নাম্বার আমাদের বেডগুলি 3 ফিট থাকে। এই 3 ফিটের কর্নার থেকে আপনি যদি 2 লাইন অন্য সবজি করতে পারেন, যে মনে করেন আজকাল অনেক জাতের সবজি পাওয়া যায়, যেমন টমেটো দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন, তারপরে ওই যে খাটো জাতের বরবটি এটা দিতে পারেন, খাটো সিম দিতে পারেন। মাঝখানে যে গ্যাপটা আছে এখানে যদি আপনি শসা দেন অসুবিধার তো কোনো কিছু নাই। আমরা যে প্রজেক্টটা সাজিয়েছিলাম কলা পেঁপে এর মাঝে বরবটি দেখেছেন, আর এর আগে আমরা কলা পেঁপের মাঝে শসা করেছিলাম, তার আগে করেছিলাম লাউ। একটা বেডে ফসল উঠতে আমরা 6 মাস 7 মাস সময় নেয়, বা কোনোটা 1 বছর, কিন্তু আমরা জায়গাকে বসিয়ে রাখবো না। এটা আমরা গ্যাপটাকে সবজি দিয়ে ভরে দেব, কারণ এটা লাভজনক করতে গেলে আমাদের 2-3টা ফসল কন্টিনিউ রাখতে হবে, যে একটা ফসল উঠে গেলে আরেকটা দিয়ে আমরা সাপোর্টিং করতে পারি। এই কারণে এসপিকে সিস্টেমটা লাভজনক, কারণ এটা একই সঙ্গে 3-4টা ফসল করা যায়। আর দ্বিতীয় নাম্বার এখানে রাসায়নিক সার কীটনাশক এটার ব্যাপারে আমরা বলছি এগুলি আপনি বানিয়ে নিতে পারবেন। অণুজীব সার যেটা গোবর থেকে তৈরি হয়, গোমূত্র থেকে তৈরি হয়। গোমূত্র এটা গ্রামে অ্যাভেলেবেল আছে। একটা গরু যদি কারো থাকে, একটা গরুর গোমূত্র থেকে 30 একর পর্যন্ত জমি চাষ করা যায় এই সিস্টেমটায়। এখানে গোবরকে অণুজীব সার তৈরি করে আপনি যদি ব্যবহার করেন 1 একর জমিতে সর্বোচ্চ 250 কেজি আমাদের হিসাবে যদি আপনি গোবর ইউজ করেন তাহলে 1 একর জমি ভালোভাবে চাষ করা যায়। দ্বিতীয় নাম্বার আমাদের যে বেডগুলি থাকে এখানে মালচিং পদ্ধতিটা ইউজ করবেন। মালচিং ছাড়া এই পদ্ধতিটা কার্যকারিতা কমে যায়। মালচিংটা হলো কি, ওই লতা পাতা খড়কুটো এই জাতীয় জিনিস দিয়ে দেবেন, অথবা যে আগাছা হয় কেটে আপনি যদি গাছের গোড়া একটু শুকিয়ে দিয়ে দেন, এখান থেকে ভালো মানের একটা জৈব সার তৈরি হয়, ডিকম্পোস্ট হয়। গাছের যে ডাল এগুলিও অনেক সময় ছাঁটাই করে আপনি শুকিয়ে যদি আপনি বেডে দিয়ে দেন, এগুলি ডিকম্পোস্ট হয়ে একটা ভালো মানের সার হয়। তৃতীয় নাম্বার এখানে জীবামৃত ব্যবহারের ফলে অণুজীবের সৃষ্টি হয় এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণ অণুজীব থাকার কারণে আপনার ফলনটা কম হওয়ার সম্ভাবনা নেই। একটা জমি হয়তো দেখা যায় যে প্রথম ব্যাচটা একটু 19-20 হতে পারে, কারণ যেহেতু রাসায়নিক জমি। দ্বিতীয় ব্যাচ থেকে আপনি রিমুভ করবেন এবং অত্যন্ত ভালো লেভেলে
একটা ফসল উৎপাদন করতে পারবেন যা মানসম্মত এবং সারা দেশে এটার ব্যাপক চাহিদা আছে। আমাদের যে সমস্ত চাষি ভাই আছে এবং আমরা আমাদের যেটুকু সবজি হয় এগুলি আগাম বুকিং থাকে। এখন আমরা বাংলাদেশে জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর এরা এইসব চাষিদেরকে প্রমোট করে যারা অর্গ্যানিকভাবে উৎপাদন করে। যদিও কতটুকু অর্গ্যানিক সেটা জানি না, এখন কিছু কিছু অর্গ্যানিকের নামে আবার বেঅর্গ্যানিকও ঢুকে যায়, যার ফলে অর্গ্যানিক নামে যে সমস্ত খাবার বিক্রি হয় এগুলির দিকে মানুষের একটু ঝোঁক আলাদা। কারণ হচ্ছে কি, মানুষ এখন বুঝতে পেরেছে যে খাদ্য রাসায়নিক মুক্ত না হলে সেটা খেলে মানুষ অসুস্থ হতে পারে, এটা সবাই জানে। যার ফলে এখন বর্তমানে সবাই একটু খাবারটা যাতে নিরাপদ চেষ্টাটা করেন, যার ফলে খাদ্যটা একটু দাম বেশি হতে পারে। অনেকেই মনে করে যে খাদ্যের দাম বেশি, এটা আসলে এটা হচ্ছে কি, চাহিদা যখন অত্যন্ত বেশি থাকে, মালের যোগানটা কম থাকে, তখনই এইসব মালের দামটা বেশি থাকবে। এটা হচ্ছে অর্থনীতির ধর্ম, এটা আমাদের হাতে নাই। কারণ অনেক সময় দেখা যায় আমরা সরাসরি তো ভোক্তার কাছে পৌঁছাতে পারি না, এই বাংলাদেশে এই ব্যবস্থাটা নাই। এই ব্যবস্থাটা গড়ে তুলতে হবে, চাষি যেন সরাসরি ভোক্তার কাছে পৌঁছতে পারে। এবং এটা যখন হবে ইনশাল্লাহ এটার দাম একটা সহনীয় পর্যায়ে আসবে এবং সবাই চেষ্টা করলে এটা করা সম্ভব। আমরা ঢাকাতে আউটলেটের একটা চিন্তা করতেছি এবং আমাদের যারা চাষি আছে, আমাদের ন্যাচারাল ফার্মিং বাংলাদেশ এর আন্ডারে চাষিদের আমরা মালামাল বিক্রি করে দেওয়ার ব্যবস্থাটা রাখবো, যাতে তারা ন্যায্য মূল্যটা পায়। এখন এটা আমাদের প্রাথমিক অবস্থানে আছে, এটা অচিরেই এটা চালু হবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের মালামাল আমরা নেয়ার ব্যবস্থা করব। এটা হচ্ছে আমরা দ্বিতীয় প্ল্যানে আছে। প্রাথমিক অবস্থানে আমাদের টার্গেট হচ্ছে প্রশিক্ষিত কিছু চাষি তৈরি করা, যেটা আমরা বর্তমানে করছি। আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তাদের মালামালটা দ্বিতীয় পর্যায়ে আমরা মার্কেটিংয়ের ব্যবস্থাটা করব। তো ভালো থাকবেন, আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।